জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমার বিষয় উদ্ভিদ বিজ্ঞান, অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 243007। কোর্সের নাম জীববৈচিত্র্য ও বিবর্তন। এটি আমার 14 নাম্বার লেকচার। লেকচারের শিরোনাম প্রজাতি গঠন। আমি রাশিদা বেগম, অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি শুরু করছি প্রজাতি গঠন কিভাবে হয় সেটি আলোচনা করব। প্রজাতি গঠনের নিয়মগুলি জানতে হলে প্রজাতি সম্পর্কে বিশেষ কিছু জ্ঞান আমাদের থাকতে হবে। প্রজাতির কি বা প্রজাতির ধারণা এটি আগে আমরা জেনে নিই। বিজ্ঞানী ডবঝানস্কি ও মায়ার বলেছেন যে জীব সমষ্টি একটি সাধারণ জিন ভান্ডার বা জিন পুল থাকে বা একটি সাধারণ জিন ভান্ডারকে যে জীবগোষ্ঠী ভোগ করে থাকে বা অধিকার করে থাকে সেটি হচ্ছে প্রজাতি। সেখানে তাদের সমান অধিকার থাকে। ডবঝানস্কি এবং মায়ারের এই ধারণাটিকে বায়োলজিক্যাল কনসেপ্ট অফ স্পিসিস বলা হয় বা সংক্ষেপে BCS। যদি ব্রিডিং ভিউ থেকে আমরা দেখি তাহলে আমরা বলবো প্রজাতি হলো এমন একদল জীবগোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজনন ঘটায় এবং উর্বর জাতকের জন্ম দেয়। যদি আমরা ইকোলজিক্যাল ভিউ থেকে দেখি তাহলে আমরা বলবো এমন একটি জীবগোষ্ঠী হলো প্রজাতি যারা একটি নিজস্ব বাস্তুতান্ত্রিক মর্যাদায় থাকে, অর্থাৎ সেখানে তাদেরই অধিকার এবং তারা নিজেদের মধ্যে কম্পিট করে অন্যদের সাথে তুলনামূলকভাবে কম কম্পিট করে। জেনেটিক ভিউ থেকে যদি আমরা দেখি, বংশগতিক দিক থেকে যদি আমরা দেখি প্রজাতি কি, তাহলে বলবো এমন একদল জীব যাদের
একটি নিজস্ব জেনেটিক ক্যারিওটাইপ আছে। এবং তাদের একটি নিজস্ব জিন ভান্ডার আছে। তারা একই ধরনের জেনেটিক ক্যারিওটাইপ ধারণ করে, অর্থাৎ জেনেটিক্যালি তারা একই রকম। যদি বিবর্তনিক ভিউ থেকে দেখি বা এভলিউশনারি ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে বলবো এখানে বিজ্ঞানী সিমসনের একটি কথা আছে, an evolutionary species is a lineage, an ancestral descendant sequence of populations evolving separately from others and with its own unitary evolutionary role and tendencies. কথাটির অর্থ এরকম দাঁড়ায়, একদল জীবগোষ্ঠী যারা একটি লাইন তৈরি করেছে, অর্থাৎ পূর্বপুরুষ থেকে ধীরে ধীরে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, এভাবে একটি লাইন তৈরি করেছে এবং এই লাইনটি অন্যদের থেকে আলাদা এবং তাদের এই বৈশিষ্ট্যগুলো, অভিযোজিত বৈশিষ্ট্যগুলো বংশগতভাবে সঞ্চারিত হয় এবং তারা বিবর্তনে একটি ভূমিকা রাখে। এরা হচ্ছে প্রজাতি। এবারে আসো প্রজাতির বৈশিষ্ট্য। প্রজাতির বৈশিষ্ট্য প্রজাতির ধারণার কাছাকাছি, অর্থাৎ প্রজাতির ধর্ম হচ্ছে একটি জিন পুল বা জিন ভান্ডার ভেঙে একাধিক জিন পুল বা জিন ভান্ডারে পরিণত হয়। এবং কোন প্রজাতির প্রত্যেকেই ওই জিন ভান্ডারের সমান অংশীদার। প্রতিটি প্রজাতির একটি নিজস্ব বাস্তুসংস্থানিক মর্যাদা আছে। কোন প্রজাতিকে তার বাস্তুসংস্থানের এককও বলা হয়। এইগুলি হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আরো কতগুলি বৈশিষ্ট্য, যেমন প্রজাতিগুলো তার নিকট বৈশিষ্ট্যের প্রজাতিগুলো পাশাপাশি বিস্তার ঘটায়। আমরা এর আগের ক্লাসেও দেখেছি, কাছাকাছি সম্পর্কিত প্রজাতিগুলো পাশাপাশি অঞ্চলে বা কাছাকাছি ভৌগোলিক এলাকায় বিস্তার ঘটায়। প্রজাতির মধ্যে শতভাগ জনন অন্তরণ বা পৃথকীকরণ ঘটে। এটি হচ্ছে আইসোলেশন।
দুটি প্রজাতির মধ্যবর্তী কোনো জাত থাকে না, তবে প্রজাতির নিচে কিছু ট্যাক্সার অস্তিত্ব আছে। প্রজাতির নিচে যে ট্যাক্সাগুলো আছে সেগুলো আমরা একটু এখন আলোচনা করি। প্রথমে আসি ডিম। ডিম একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে পপুলেশন। A local group of individuals from the same taxon that interbreed with each other and share a gene pool. তারা নিজেদের মধ্যে ব্রিড করে এবং একটি জিন ভান্ডার সকলে শেয়ার করে। এরকম এক দল জীবগোষ্ঠীকে ডিম বলে, যারা একই জায়গায় অবস্থান করে। ডিমটাকে আগে দেখিয়ে নিচ্ছি। এখানে দেখো, এই যে পাহাড়গুলো দিয়ে কিছু ব্যারিয়ার করা হয়েছে। পাহাড়ি এলাকায় এক এক ভাগে এক দল প্রজাপতি আছে, ঠিক পাহাড়ের বাইরে একদল প্রজাপতি আছে। এই প্রত্যেকটি দল হচ্ছে এক একটি ডিম। এদের মধ্যে মিউটেশন ঘটে, ক্রোমোজোমাল মিউটেশন ঘটে, জিন মিউটেশন ঘটে, রিকম্বিনেশন ঘটে, জিন ফ্লো ঘটে, মাইগ্রেশন, সিলেকশন, এই সব কিছুই এদের ভেতরে ঘটে এবং এরা বিবর্তনে একটি বড় রোল প্লে করে। ডিমের পরে আমরা দেখব কতগুলি ডিম নিয়ে একটি ক্লাইন তৈরি হয়। ক্লাইন হচ্ছে ধীরে ধীরে বৈশিষ্ট্যগুলো চেঞ্জ হয়ে যাওয়া। এটি একটি ক্লাইনের ছবি। এখানে এই শামুকের বৈশিষ্ট্যটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ভিন্ন একটি বর্ণ হয়েছে, এটি ক্লাইন। আরেকটি শব্দ রিং স্পিসিস। এটি হচ্ছে ডিমগুলি পাশাপাশি বিস্তার ঘটে, এই যে পাশাপাশি বিস্তার ঘটিয়ে তারা একটি গোলাকার একটি রিং এর মতো তৈরি করে। এটিকে বলে রিং স্পিসিস। ক্লাইন আমি আগেই তোমাদেরকে দেখিয়েছি ক্লাইনটা কি। কতগুলো ডিম নিয়ে একটি ক্লাইন গঠিত হয়, যারা একই আবাসস্থলে অবস্থান করে। ইকোটাইপ। যেসব ক্লাইন ভিন্ন ভিন্ন আবাসে অবস্থান করে এবং তাদের ভেতরে অভিযোজন হয়, তারা অভিযোজিত হয়ে তার আবাসস্থানের আবহাওয়ায় তারা অভিযোজিত হয়, তাদেরকে ইকোলজিক্যাল রেস বা ইকোটাইপ বলে। ইকোটাইপ থেকে আসছে
উপপ্রজাতি বা সাবস্পিসিস। ইকোটাইপে যে অভিযোজন হলো, যে বৈশিষ্ট্যগুলো তাদের ভেতরে এলো এবং সেই বৈশিষ্ট্যগুলো পরবর্তীতে বংশানুসৃত হয়ে যদি একটি জীব গোষ্ঠী তৈরি করে ফেলে, তখন সেটিকে বলা হবে উপপ্রজাতি বা জিওগ্রাফিক্যাল রেস। এই পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ধীরে ধীরে হয়ে থাকে। একটি ইকোটাইপ দেখতে পাচ্ছ, 4টি ভিন্ন ভিন্ন আবাসস্থানে একই প্রজাতির উদ্ভিদের ইকোটাইপ। তাদের বৈশিষ্ট্যগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোথাও পাতা বড়, কোথাও পাতা ছোট, কোথাও ব্রাঞ্চিং একরকম, কোথাও অনেক ব্রাঞ্চিং ইত্যাদি, কালার কোথাও ডিপ কোথাও লাইট ইত্যাদি। আমরা একটু আগেই দেখেছি সাবস্পেসিসে চলে গেছি। সাবস্পেসিস অর্থাৎ ক্লাইনের বৈশিষ্ট্যগুলো, যে অভিযোজিত যে বৈশিষ্ট্যগুলো সে পায়, সেই বৈশিষ্ট্যগুলো যদি পরবর্তী বংশধরে অনুসৃত হয় তাহলে সেটিকে সাবস্পেসিস বলবো। তাহলে সাবস্পেসিসের এখানে বাঘের ছবি দেখতে পাচ্ছ, এগুলো বিভিন্ন এলাকার সাবস্পেসিস। বাংলাদেশের বেঙ্গল টাইগার, যেটা সাইবেরিয়ান টাইগার, ইন্দো চাইনিজ, মালয়েশিয়ান, সুমাত্রান, এখানে অনেক প্রকারের মথ দেখতে পাচ্ছ। এগুলো সাবস্পেসিস। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিবর্তনের ধাপগুলো ধীরে ধীরে আসছে এবং প্রজাতি গঠন ধীরে ধীরে হচ্ছে। আমরা যদি সংশ্লেষণী তত্ত্ব অনুসারে বলি, যেটি আমরা গত ক্লাসে পড়েছি, সেখানে আমরা দেখেছি যে সংশ্লেষণী তত্ত্বে অনেকগুলো শর্ত আছে, অনেকগুলো ঘটনা আছে যেগুলোর ফলে বিবর্তন হতে পারে। যেমন আমরা দেখেছিলাম কোন একটি পপুলেশনে তাদের নিজেদের মধ্যে ইনব্রিডিং হচ্ছে, সেখানে ঢুকে পড়েছে জিন মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন, রিকম্বিনেশন, মাইগ্রেশন, জিন ফ্লো এবং ন্যাচারাল সিলেকশন। এগুলো হওয়ার পর ধীরে ধীরে সেটি বিবর্তনের চলে যায়। আমরা যদি ডিম থেকে শুরু করি, ডিম থেকে ক্লাইনে চলে যায়, ক্লাইন থেকে ইকোটাইপে, ইকোটাইপ থেকে সাবস্পেসিসে চলে যায় এবং পরবর্তীতে সাবস্পেসিস থেকে স্পেসিস বা প্রজাতি গঠিত হয়। তোমাদেরকে একটি কথা বলে রাখি, এখানে পরিবর্তনগুলো যখন সাবস্পেসিস, ডিম থেকে ক্লাইন, ক্লাইন থেকে সাবস্পেসিস পর্যন্ত হয়, এইটুকুকে বলা হয় মাইক্রো ইভলিউশন। বলতে বলতে মাইক্রো ইভলিউশনে আমরা চলে এসেছি। মাইক্রো মানে ছোট, তোমরা জানো। মাইক্রো ইভলিউশন আবারও বলতে হচ্ছে, ডিম থেকে উপপ্রজাতি বা সাবস্পেসিস পর্যন্ত হওয়াকে মাইক্রো ইভলিউশন বলে। এটি আবার দুই ভাবে হতে পারে, একটা সিকোয়েন্সিয়াল বা ক্রম পর্যায়ী, অর্থাৎ পরিবর্তনগুলো ধীরে ধীরে হবে, ধারাবাহিকভাবে হবে।
আরেকটি ডাইভারজেন্ট অর্থাৎ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, বিভিন্ন দিকে মুভ করা, এভাবেও পরিবর্তন হতে পারে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখো, এই পোকাগুলোকে মারার জন্য পেস্টিসাইড দেওয়া হচ্ছে, এটা দিয়ে পেস্টিসাইড দেওয়া হচ্ছে। দেখা যাচ্ছে পরবর্তীতে সবগুলো মরে গেলেও একটি লাল আর দুটি নীল পোকা রয়ে গেছে। পরবর্তী জেনারেশনে দেখা যাচ্ছে এটা থেকে 4টা লাল হয়েছে, 4টা নীল রঙের পোকা হয়েছে, সেগুলোকে আবার পেস্টিসাইড দেওয়া হচ্ছে। এখানে দেখা যাচ্ছে নীল রঙের গুলো একটা আছে, বাকিগুলো মারা গেছে, কিন্তু এই লাল 4টি রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অর্থাৎ এরা এই পেস্টিসাইডে মারা যাচ্ছে না। তারা কিন্তু অভিযোজিত হয়ে যাচ্ছে, বেঁচে থাকছে এবং তাদের বৈশিষ্ট্যগুলো পরবর্তী জেনারেশনে দিয়ে দিচ্ছে। এই ছবিটি হচ্ছে জিন ফ্লোর ছবি। এদের যে জিন ভান্ডারটি আছে তার মধ্যে এখান থেকে আরেকটি ভিন্ন রকমের প্রাণী ঢুকে গেল, বা এখানে জিন ভান্ডারটি আরো সমৃদ্ধ হলো। এটি জিন ফ্লোর একটি উদাহরণ। আমরা এর আগে অনেকবার জেনেটিক ড্রিফট বলেছি। এই জেনেটিক ড্রিফটটা কি একটু দেখে নাও। ছবির সাহায্যে দেখো, এই বোতলটিতে অনেক রকম বল আছে, বিভিন্ন কালারের, বিভিন্ন ভেতরে বিভিন্ন শেপ দেওয়া। পরবর্তীটাতে কিছু বল কমে গেছে, অর্থাৎ বৈচিত্র্য কিছু কমে গেছে, বলের সংখ্যা কমেনি। তারপরেরটায় আরো কিছু বৈচিত্র্য কমেছে, তারপরেরটায় আরো কিছু, যদি আমরা এই রেডটাকে ধরি, সংখ্যাগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এবং শেষেরটায় দেখো শুধুমাত্র এই জাতীয় বলগুলো আছে, এই জাতীয় ভেতরে ফাঁকা ছিল এরকম বলগুলো আছে। তার মানে জিন, এখানে জিনের যে ভেরিয়েশন ছিল, এখানে ছিল, এখানে সবচেয়ে বেশি ভেরিয়েশন ছিল, আস্তে আস্তে কমে গিয়ে শুধু একরকম জিন চলে আসছে। এটি হচ্ছে জেনেটিক ড্রিফট, ভেরিয়েশনটা কমে যাওয়া। আমরা মাইক্রো এভলিউশন দেখলাম, এবার দেখো ম্যাক্রো এভলিউশন, একটু বড় ধরনের এভলিউশন। এটি উপপ্রজাতি থেকে নতুন প্রজাতি সৃষ্টি হওয়া পর্যন্ত সময়টাকে বলা হয় ম্যাক্রো এভলিউশন। যে উপপ্রজাতিটা বা সাবস্পিসিসটা তৈরি হলো সেটি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়, তার প্রতিযোগিতা করার পরিবেশ না থাকে, তাহলে তার ভেতরে দ্রুত ভেরিয়েশন তৈরি হয়। এটি একটি ভিন্ন নিয়ম। এখানে প্রতিযোগিতা নেই, যেখানে প্রতিযোগিতা যত কম সেখানে তাদের নিজেদের ভিতরে দ্রুত ভেরিয়েশন হচ্ছে। এটি কি করে সম্ভব? কিন্তু এটি হয়, দ্রুত তার নিজের ভেতরেই ভেরিয়েশন সৃষ্টি হয় এবং ভেরিয়েশন সৃষ্টি
হওয়ার পর সেখানে অ্যাডাপটিভ রেডিয়েশন হয়। অ্যাডাপটিভ রেডিয়েশনটা এর আগের ক্লাসেও বলেছি, অভিযোজন বিকিরণ হয়। অর্থাৎ অভিযোজন করার জন্য ওই জীবগোষ্ঠী থেকে জীব দলে দলে ভাগ হয়ে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, যার যেখানে সুবিধা। এবার যে যেখানে গেছে সেখানে গিয়ে ওই জীবগোষ্ঠী প্রতিষ্ঠিত হয় বা প্রতিষ্ঠা লাভ করে এবং ধীরে ধীরে একটি নতুন প্রজাতি গঠন করে। ম্যাক্রো ইভলিউশনে দুই প্রজাতির দুটি ড্রসোফিলা দেখতে পাচ্ছ। এটি একটি ম্যাক্রো ইভলিউশনের এক্সাম্পল। এখানে একটি ফুলের গাছ দেখতে পাচ্ছ। এটি হচ্ছে ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। ডিফ্রিজ এটির উপরে গবেষণা করেছেন। তিনি তার কালেকশনে দেখতে পেলেন, তার কালেকশনে এটি ছিল, এই প্রজাতিটি ছিল ওয়েনোথেরা ল্যামার্কিয়ানা। তিনি একদিন দেখলেন যে তার কালেকশনে একটি ভিন্ন প্রজাতির উদ্ভিদ হয়েছে। তিনি অনেক চেষ্টা করলেন সেটির সাথে ল্যামার্কিয়ানার ক্রস করানোর জন্য, কিন্তু সফল হলেন না। পরে তিনি দেখতে পেলেন যে ওই উদ্ভিদটির ক্রোমোজোম নাম্বার 28, যেখানে ওয়েনোথেরা ল্যামার্কিয়ানার ক্রোমোজোম নাম্বার 14। তখন উনি এটির নাম দিলেন ওয়েনোথেরা জাইগাস। অর্থাৎ ওই উদ্ভিদটি ওয়েনোথেরাই ছিল, কিন্তু ওটি ডাবল ক্রোমোজোম দ্বিগুণ ছিল ল্যামার্কিয়ানা থেকে। ম্যাক্রো ইভলিউশনে এখানে দেখো, একটি জায়গা থেকে দুই দিকে চলে যাচ্ছে ইভলিউশনের ধারাটি। একটি জীবগোষ্ঠী, সেখান থেকেই বি এর জন্ম হয়েছে। বি স্প্লিটিং হয়ে গেল, ভেঙে দুটি গোষ্ঠীতে পরিণত হলো, একটি ডি, একটি সি। সময়ের এটি মাঝখানে হলো সময়ের সাথে সাথে এই ঘটনাগুলো হচ্ছে। এ থেকে বি কিছুটা চেঞ্জ, তার আবাসস্থলটাও কিছুটা চেঞ্জ হয়ে গেল। বি থেকে যখন সি এবং ডি চলে যাচ্ছে, একই প্রজাতি, কিন্তু তাদেরও ভেতরে অনেক চেঞ্জ আসছে। এভাবে ধীরে ধীরে ম্যাক্রো ইভলিউশনের ফলে প্রজাতি গঠন হয়। এবারে আসো মেগা ইভলিউশন। সিমসন বলেছেন, গণ বা জেনাসের উপরের ট্যাক্সার বিবর্তনকে মেগা ইভলিউশন বলে। গণর উপরে আছে কি আমরা জানি, গোত্র আছে, শ্রেণী আছে, বিভাগ আছে। এই সমস্ত ট্যাক্সের মধ্যে যখন ইভলিউশন হয় তখন তাকে মেগা ইভলিউশন বলে, অর্থাৎ বড় ধরনের ব্যাপার। কিন্তু সেই ক্ষেত্রে
প্রতিযোগিতাহীন পরিবেশ থাকে, প্রজাতির ভেতরে দ্রুত পরিবর্তন আসে এবং দ্রুত সে অভিযোজন করতে পারে, যে অভিযোজনকে বলা হয় প্রি অ্যাডাপ্টেশন, বা আমরা যেটা বলেছি অ্যাডাপ্টেশন রেডিয়েশন, অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা বলেছিলাম, সেটাকে প্রি অ্যাডাপ্টেশনও বলে। তাহলে যদি প্রজাতির মধ্যে খুব দ্রুত অভিযোজন হয় বা খুব দ্রুত পরিবর্তন আসে বা মিউটেশন হয় বা যে কোনো একটি ঘটনা ঘটে, দ্রুত পরিবর্তন, দ্রুত অভিযোজন এবং ফলে একটি বড় ধরনের পরিবর্তন, যেটা গণের উপরের ট্যাক্সের পরিবর্তন হয়, এই পরিবর্তনগুলো ডারউইনের থিওরির অনেকটা বিরুদ্ধে চলে যায়। কারণ ডারউইনের থিওরিটা এরকম ছিল যে পরিবর্তন বা বিবর্তন খুব ধীরে ধীরে হয়, সময়ের সাথে সাথে হয়, কিন্তু আমরা এখানে বলছি দ্রুত পরিবর্তন হচ্ছে। যা হোক, এটিকে আমরা মেগা ইভলিউশন বলবো, এবং বলা হচ্ছে মেগা ইভলিউশনের ফলে উভচর প্রাণীরা পানি থেকে ডাঙায় চলে এসেছে, তাদের সুবিধাজনক জায়গা দ্রুত দখল করেছে। পাখিরা স্থলভাগ থেকে বায়ুমণ্ডলে চলে গেছে, স্তন্যপায়ীরা স্থলভাগ থেকে বৃক্ষে চলে গেছে। এভাবে খুব দ্রুত অভিযোজন হয়েছে। এখানেও একটি মেগা ইভলিউশনের এক্সাম্পল দেখো। একটি ভূখণ্ডে এ ছিল, এ হচ্ছে সবচেয়ে আগের প্রাথমিক জীবগোষ্ঠী। এখানে গেল, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে আরো এখান থেকে বিচ্ছিন্ন হওয়া ভূভাগগুলো, এগুলো এর জায়গা দখল করে নিল বি। থেকে বি আবার এই ভূভাগে চলে গেল। বি থেকে সি এর উদ্ভব। সি বিভিন্ন দিকে অ্যাডাপটিভ রেডিয়েশন হলো, এদিকে চলে আসছে, এখানে চলে গেছে। সি থেকে ডি এর উদ্ভব। ডি এদিকে চলে গেল, এদিকে চলে গেল। ডি থেকে ই এর উদ্ভব হয়েছে, ই। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বি, সি, ই, এখানে দেখতে পাচ্ছি ডি, এখানে দেখতে পাচ্ছি সি এবং ডি। এইভাবে বিভিন্ন প্রজাতির উদ্ভব হয়েছে, বিভিন্ন ট্যাক্সার উদ্ভব হয়েছে। প্যারালাল ইভলিউশন। প্যারালাল ইভলিউশনটা কি, এই ছবিটা দিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। এখানে একই পূর্বপুরুষ, থেকে দুটি দলে ভাগ হয়ে গেল একই সময়ে, এবং এখানে দেখা যাচ্ছে এখান থেকে ইভলিউশন হয়ে এরকম হয়েছে, আর এই মানুষটি ইভলিউশন হয়ে হয়ে এরকম হয়েছে। এটি হচ্ছে প্যারালাল ইভলিউশন।
প্যারালাল ইভলিউশনের আরেকটি এক্সাম্পল দেখো, এটি একই সময়ে একই পূর্বপুরুষ থেকে এসেছে এবং একইভাবে তাদের ইভলিউশন হচ্ছে। যে জীবগোষ্ঠী তৈরি হচ্ছে তারা একই রকম, এটি হচ্ছে প্যারালাল ইভলিউশন। আরো দুই রকম ইভলিউশন আছে, ডাইভারজেন্ট, কনভার্জেন্ট। ডাইভারজেন্টটা দেখো, এটি একই পূর্বপুরুষ থেকে ইভলিউশন হয়ে আসছে কিন্তু ডাইভার্ট হয়ে গেছে, এখানে এস হয়েছে কিন্তু এখানে এস না হয়ে টি হয়ে গেছে, এটা হচ্ছে ডাইভারজেন্ট, বিচ্ছিন্ন ভিন্ন দিকে মোড় নিয়েছে। এটা হচ্ছে কনভার্জেন্ট, এখানে হচ্ছে ভিন্ন দুটি জীবগোষ্ঠী তারা কনভার্ট হয়ে গেছে, একই রকম ইভলিউশন হয়ে তারা একই রকম হয়ে গেছে, কনভার্জেন্ট, কাছাকাছি হয়ে গেছে। অন্তরণ বা আইসোলেশন, এই সব শব্দগুলো ইভলিউশনের অন্তর্গত, এগুলো সবগুলো আমাদেরকে জানতে হবে কোনটা কি, কেন হয় এবং প্রজাতি গঠনে এদের ভূমিকা কি, এগুলো আমাদেরকে বুঝে নিতে হবে। ডবঝানস্কির মতে আইসোলেশন দুই রকম ভাবে হয়, একটি ভৌগোলিক আইসোলেশন বা জিওগ্রাফিক্যাল আইসোলেটিং মেকানিজম, আর একটি প্রজননিক আইসোলেশন বা রিপ্রোডাক্টিভ আইসোলেটিং মেকানিজম। জিওগ্রাফিক্যাল আইসোলেটিং মেকানিজম যেটা, সেটা আমরা খুব সহজে বুঝে নিতে পারি। একটি হচ্ছে আইসোলেশন বাই বেরিয়ার্স, বেরিয়ার বলতে আমরা এখানে বুঝি পাহাড় পর্বত হতে পারে, নদী সাগর হতে পারে, মরুভূমি হতে পারে, এরকম কোনো কিছু কারণে যখন জীবগোষ্ঠী আইসোলেটেড হয়ে যায়, ভাগ ভাগ হয়ে যায়, আলাদা হয়ে যায়, তখন তাকে বলা হয় আইসোলেশন বাই বেরিয়ার্স। আইসোলেশন বাই ডিস্টেন্স, দূরত্বের কারণে আইসোলেটেড হয়ে যায় কোনো জীবগোষ্ঠী, যেমন ফিনল্যান্ড একটি আইসোলেটেড একটি জায়গা, সেখানকার জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বৈচিত্র্য আলাদা এবং এখানে মানুষের কিছু ডিজিজ আছে যেগুলো এক্সেপশনাল। এই ধরনের আইসোলেশনকে বলা হয় বাই ডিস্টেন্স। আইসোলেশন আফটার অ্যান ইভেন্ট, কোন একটি কারণে যখন আইসোলেশন হয়ে যায়, যেমন হঠাৎ কোনো একটি ঘটনা, ভূমিকম্প হতে পারে, ভূমিধস হতে পারে, অগ্নিকাণ্ড হতে পারে ইত্যাদি, যে কোনো একটি ইভেন্টের কারণে যখন বিচ্ছিন্ন হয়ে যায় কোনো জীবগোষ্ঠী, তখন তাকে বলা হয় আইসোলেশন আফটার অ্যান ইভেন্ট। আইসোলেশন বাই সেপারেশন, এটি একটু বিচিত্র, এটি হচ্ছে কোন একটি জীবগোষ্ঠী তার নিজস্ব বৈশিষ্ট্য থাকে, একই জীবের আরেক দলের যখন অন্যরকম বৈশিষ্ট্য থাকবে, সেটি হতে পারে চোখের রং, চুলের রং ইত্যাদি, তখন দেখা যায় যে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মিশতে চায় না বা দূরত্ব মেনটেন করে, এটিকে বলে আইসোলেশন বাই সেপারেশন। রিপ্রোডাক্টিভ আইসোলেশন,
ছবিটা জিওগ্রাফিক্যাল আইসোলেশনটা আবার একটু দেখে নাও। এখানে পাহাড়ের কারণে একই ফুলের দু রকম চেহারা হয়েছে। এখানে এই পতঙ্গগুলোর এখানে নদীর কারণে বিভিন্ন রকমের চেহারা হয়েছে। এখানে লেক হয়ে গেছে, একই মাছের বিভিন্ন রকমের গঠন। এটি আইল্যান্ডের কারণে আইসোলেশন হয়েছে। এখানে দেখা যাচ্ছে এটি ছিল তাদের পূর্বপুরুষ। এখান থেকে কোনো কারণে ভূমিটা দুই ভাগ হয়ে গেছে এবং দেখা যাচ্ছে নতুন দুই রকম প্রজাতির উদ্ভিদ দেখা যাচ্ছে। এখানে একই পূর্বপুরুষ থেকে আসছে, তাদের কিন্তু পরিবেশটা একই ছিল, ইকোলজিক্যাল কন্ডিশন একই, কিন্তু তার ভেতরে দ্রুত পরিবর্তন আসে, ভেরিয়েশন আসে এবং ভিন্ন রকমের আরেকটি প্রজাতির জন্ম হয়। এভাবে আইসোলেশন হয়। রিপ্রোডাক্টিভ আইসোলেশন, এটা দেখো মরুভূমির দু রকম উট, এ পাশের উটগুলো একরকম, এ পাশের উটগুলো আরেক রকম। এই গোষ্ঠীর সাথে মিশতে চায় না বা মিশতে পারে না, তার কারণ তারা আইসোলেটেড। এখানেও একই রকম কথা, তারা আইসোলেশনের কারণে মিশতে পারে না, মাঝখানে একটি ব্যারিয়ার আছে। প্রিমেটিং আইসোলেশন, এটি যৌন মিলনের আগে যে আইসোলেশনটা হয় সেটিকে প্রিমেটিং আইসোলেশন বলে। এটি চার রকম: জিওগ্রাফিক্যাল আইসোলেশন, ইকোলজিক্যাল আইসোলেশন, টেম্পোরাল আইসোলেশন, বিহেভিয়ারাল আইসোলেশন। জিওগ্রাফিক্যাল আইসোলেশন আমরা একটু আগে যেটা বলেছি সেটি আসলে, যেমন কোনো নদী থাকতে পারে, কোনো পাহাড় থাকতে পারে, সমুদ্র থাকতে পারে, যার কারণে তারা আইসোলেট হয়ে যায়। ইকোলজিক্যাল, কোনো একটি ইকোলজিক্যাল কোনো একটি বাস্তুতন্ত্রে যারা বাস করে তারা আরেক বাস্তুতন্ত্রের উদ্ভিদ বা প্রাণী সাথে তারা নিজেদের মধ্যে রিপ্রোডাকশন করবে না, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। এই কারণে তাদের ভিন্ন ভিন্ন ইকোলজিতে ভিন্ন ভিন্ন গ্রুপ থাকে। এটাই হচ্ছে ইকোলজিক্যাল আইসোলেশন। টেম্পোরাল, ভিন্ন ভিন্ন তাদের ম্যাচুরিটি, দুটি জীবগোষ্ঠীর ম্যাচুরিটি বা প্রজননের সময় যদি আলাদা হয়, ভিন্ন ভিন্ন সময়ে তারা প্রজনন করে, তাহলে তাদের মধ্যে আইসোলেশন হবে, টেম্পোরাল। বিহেভিয়ারাল, একটু আগে যে কথাটা বলেছি, তাদের মধ্যে যদি ভিন্ন রকমের চারিত্রিক বৈশিষ্ট্য থাকে বা তাদের আচরণ ভিন্ন রকম হয়, তাহলে তারা
এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে মিশতে চায় না, তখন একটি আইসোলেশন হয়। পোস্ট ম্যাটিং আইসোলেশন, যৌন মিলনের পরে কেন আইসোলেশন হয়, সেখানেও 4টি কারণ বলা হয়েছে। একটি হচ্ছে জনন কোষের মৃত্যু, অর্থাৎ সবগুলি জনন কোষ বাঁচে না, ভায়াবিলিটি পায় না। যতগুলি জনন কোষ উৎপন্ন হয় তার অনেকগুলি মারা যায়, এবং এই মারা যাওয়ার সংখ্যাটা যদি বেশি হয় তাহলে সেখানে একটি আইসোলেশন হয়। অথবা জনন কোষ সঠিক সময়ে উৎপন্ন হলো না এবং নিষেকে ব্যর্থ হলো, সেক্ষেত্রেও জনন কোষের মৃত্যু হয় এবং আইসোলেশন হয়। নিষিক্ত ডিম্বাণুর মৃত্যু, ডিম্বাণু নিষিক্ত হয়েছে কিন্তু ডিম্বাণুর যদি ভায়াবিলিটি না থাকে তাহলে ওই ডিম্বাণু ভ্রূণতে পরিণত হতে পারে না, বা ডিম্বাণুর অস্বাভাবিক বৃদ্ধি হয়, বা ডিম্বাণু নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। তখন নিষিক্ত ডিম্বাণুর মৃত্যু হয় এবং এই মৃত্যুর কারণে সেখানে একটি আইসোলেশন হয়। সংকর বন্ধ্যাত্ব, যদি ভিন্ন দুটি প্রজাতির মধ্যে সংকরায়ন হয় সেক্ষেত্রে উৎপন্ন জীবটি অধিকাংশ ক্ষেত্রে বন্ধা হয় বা অস্বাভাবিক হয়, এখানে একটি আইসোলেশন হতে পারে। জীবন ধারণে অক্ষমতা, সংকর জীব জন্ম নিলেও যদি তার ভায়াবিলিটি কম থাকে তাহলে সেটি বাঁচতে পারে না এবং সেখানে ভ্রূণের আইসোলেশন দেখা যায়, তার বিকাশ কমে যায় এবং এখানে একটি আইসোলেশন দেখা যায়। প্রজাতি গঠন, এবার শেষের দিকে চলে এসেছি। কিভাবে প্রজাতি গঠন হয়, এটিও ডবঝানস্কির মতে দুই ভাবে প্রজাতি গঠন হয়। একটি হচ্ছে অ্যালোপ্যাট্রিক প্রজাতি গঠন আর একটি হচ্ছে সিম্প্যাট্রিক প্রজাতি গঠন। অ্যালোপ্যাট্রিক প্রজাতি গঠনে এই ছবিটা দেখে তোমরা বুঝতে পারবে, পানামা যোজক যেটা বলেছিলাম এর আগে একবার দেখিয়েছি, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে সংযুক্ত করে রেখেছি পানামা। এই পানামার উভয় দিকে যে সমুদ্র আছে তার পরিবেশ মোটামুটি একই রকম, তথাপিও সেখানকার জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য আলাদা। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই চিংড়িগুলোর বৈশিষ্ট্য একরকম, এই চিংড়িগুলোর বৈশিষ্ট্য আরেক রকম। এটি হচ্ছে অ্যালোপ্যাট্রিক প্রজাতি গঠন, অর্থাৎ কোনো নদী, সাগর, পর্বত ইত্যাদির কারণে যখন আইসোলেশন হয় তখন তাদের ওই জীবগোষ্ঠীর মধ্যে জিন মিউটেশন হতে পারে, জেনেটিক ড্রিফট হতে পারে, জিন ফ্লো হতে পারে, রিকম্বিনেশন হতে পারে, সিলেকশন হতে পারে, এগুলো হয়ে ধীরে ধীরে নতুন প্রজাতি গঠন হয়। সিম্প্যাট্রিক স্পেসিয়েশন, সিম্প্যাট্রিক স্পেসিয়েশনে এখানে তাদের ইকোসিস্টেমটা একই থাকবে। এখানে 4টি, দেখো এক্সাম্পল দিয়ে আমি বোঝাচ্ছি, 4টি ইঁদুর আছে একই ইকোসিস্টেমে। ধীরে ধীরে এখানে যখন প্রকৃতি চেঞ্জ হলো কোনো কারণে,
ক্লাইমেট চেঞ্জ হলো, তখন তাদের আবাসটা একটু পরিবর্তন হয়ে গেল, দুরকম আবাস হয়ে গেল। সিতে দেখো তাদের মধ্যে বিভিন্ন ধরনের অভিযোজনিক ক্ষমতা এসেছে, তারা অভিযোজন করছে এই পরিবেশ থেকে এই গাছের নিচের পরিবেশ এটি একটু আলাদা, এই পরিবেশে তারা নিজেদেরকে অ্যাডাপ্ট করছে, অভিযোজিত করছে। এখানে তাদের কিন্তু জেনেটিক্যালি পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে, কারণ এখানে সাদা, এখানে প্রথমে একেবারে সাদা ছিল, এখানে কিছুটা কালারের পরিবর্তন আসছে, এখানে অনেকটা পরিবর্তন এসে গেছে কালারে, এবং শেষে তারা ভিন্ন রকম ভিন্ন কালারের দুটি প্রজাতি হয়ে গেল। এখানে একেবারেই পরিবর্তন চলে আসছে। তাহলে এই যে এ বি সি ডি ধীরে ধীরে এখানে পরিবর্তন আসছে, প্রজাতি গঠন হয়েছে। এটি হচ্ছে সিম্প্যাট্রিক স্পেসিয়েশন, একই বাস্তুতন্ত্রে। আমরা আবারও যদি একটু করে মনে করি যে স্পেসিয়েশনে আমরা দেখেছি, এ পর্যন্ত যা দেখলাম তাতে আমরা এটা বুঝেছি যে ভিন্ন বাস্তুতন্ত্র থেকে জীবগোষ্ঠী অভিযোজিত হবে, অভিযোজনের পরে তার প্রাকৃতিক নির্বাচন হয়, নির্বাচনের পর তার অ্যাডাপটিভ রেডিয়েশন থাকে, সেখানে নতুন রেসের জন্ম হয়, পরবর্তী প্রজন্মে তার অ্যাডাপটিভ বৈশিষ্ট্যগুলো সে বংশানুসৃত করতে পারে, সেখান থেকে উপপ্রজাতি হয়, উপপ্রজাতিগুলো বিভিন্ন রকমের আইসোলেশনের মাধ্যমে প্রজাতি গঠন করে। এইভাবে বিবর্তন হয়ে নতুন প্রজাতি গঠন হয়। সবশেষে তোমাদেরকে একটি ছবি দেখিয়ে শেষ করছি। গ্লোবাল টেম্পারেচার চেঞ্জ, এটা 1880 থেকে 2000 সালের একটি গ্রাফ। দেখো কতটুকু চেঞ্জ হয়ে গেছে। 1880-তে যেখানে -0.2 ছিল, 2 এবং 0.4 এর মাঝামাঝি ছিল, এখান থেকে শুরু হয়েছিল চেঞ্জ হতে হতে, বিভিন্ন কারণে চেঞ্জ হতে হতে এখানে তাপমাত্রা বেড়ে এখানে গেছে। এটা 1.2 এবং 1 এর মাঝামাঝি, এবং বা ধরা যায় 1.2 ডিগ্রি ফারেনহাইট, এতটুকু বেড়ে গেছে 2000 সালে। এখন 2020 অবশ্য, এটা 20 বছরের আগের টেম্পারেচার রেঞ্জ। এই যে পরিবর্তন, এটিও বিবর্তনে একটি বিরাট ভূমিকা রাখছে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।